হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টারের আড্ডা প্রবন্ধের কয়েকটি 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্কের প্রশ্ন। তার সাথে সাথে থাকবে উত্তরও। এর আগের ভিডিওতে আমি আড্ডা প্রবন্ধটি বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিয়েছি। দেখবে যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কটি ক্লিক করলেই ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টারের বাংলার সমস্ত গল্প, কবিতা এবং নাটকগুলি পরপর দেওয়া আছে। তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও। প্রশ্ন উত্তরও করে দেওয়া আছে। দেখো, প্রথম প্রশ্ন, তফাৎ মাত্র এইটুকু যে কিসের কথা বলা হয়েছে? পাল্লা, মদার, হিলসা দেশভেদে নামের ভিন্নতা থাকলেও আসলে তারা একটাই মাছ, সেটা হচ্ছে ইলিশ। পার্থক্য শুধু রান্নায়। বাঙালি যেভাবে সর্ষে বাটা আর ফালি করা কাঁচা লঙ্কা দিয়ে ইংলিশ রান্না করে তা অন্য কেউ পারে না। এই পার্থক্যের কথাই এখানে বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন দেখো, অর্থাৎ আড্ডা বহু দেশেই আছে, এই বিষয়ে প্রাবন্ধিকের দৃষ্টিভঙ্গি কী? বাঙালি আড্ডাপ্রিয় এবং বাঙালি মনে করে যে আড্ডাই তার একক অধিকার। প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী দেখিয়েছেন যে আড্ডা বহু দেশেই আছে, তবে হয়তো বাঙালির মতো করে আড্ডায় রস সৃষ্টি সকলে করতে পারে না। তবে এই প্রসঙ্গেই তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে অন্য দেশের মানুষরা আবার বাঙালির রান্নার মতোই বাঙালির আড্ডা নিয়েও বিরূপ মনোভাব পোষণ করতে পারে। 3 নম্বর প্রশ্ন দেখো, তাতে করে আড্ডার নিরপেক্ষতা কিংবা বলুন গণতন্ত্র লোপ পায়, এই মন্তব্যের কারণ কি? কায়রোর মানুষেরা কখনোই কারোর বাড়িতে আড্ডা দিতে পছন্দ করে না। এক্ষেত্রে গৃহকর্তা যেহেতু অতিথি আপ্যায়ন করেন, সে কারণে তাকে সবাই তোয়াজ করে, ফলে আড্ডার নিরপেক্ষতা ও গণতন্ত্র রক্ষিত হয় না সেখানে। 4 নম্বর প্রশ্ন, ওই বস্তুটির প্রতি আমার মারাত্মক দুর্বলতা আছে। কিসের প্রতি প্রাবন্ধিক নিজের দুর্বলতার কথা বলেছেন? এই প্রসঙ্গে তিনি আর কি বলেছেন? উত্তর দেখো, উল্লিখিত অংশেই ইলিশ মাছের প্রতি প্রাবন্ধিক নিজের দুর্বলতার কথা বলেছেন। প্রাবন্ধিক বলেছেন যে বেহেশতের বর্ণনাতে ইলিশের উল্লেখ নেই বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে সেখানে যাওয়ার বিন্দুমাত্র বাসনা তার নেই। 5 নম্বর প্রশ্ন, অকারণে অকালে আড্ডার গলায় ছুরি চালাতে পারেন না, মন্তব্যটির প্রসঙ্গ আলোচনা করো। আড্ডাবাজ মিশরীয়রা কারোর বাড়ির পরিবর্তে কাফেতে আড্ডা দেওয়া পছন্দ করত। তার অন্যতম কারণ হচ্ছে এখানে আয়োজকের বাড়ির গিন্নি কখনো স্পষ্টভাবে বা কখনো আভাসে ইঙ্গিতে আড্ডার সদস্যরা দীর্ঘ সময় পরেও কেন বাড়ি যাচ্ছে না তা নিয়ে বিরক্তি প্রকাশ করতে পারে না। এই প্রসঙ্গেই মন্তব্যটি করা হয়েছে। 6 নম্বর প্রশ্ন দেখো, যেন পুরীর মন্দিরের উল্লেখের পরিপ্রেক্ষিতে কি ছিল? মিশরের কায়রো শহরের লোকেরা কোনো বাড়িতে আড্ডা দেওয়া পছন্দ করে না, কারণ সেখানে অভ্যর্থনাকারী হিসেবে গৃহকর্তার বাড়িতে খাতির পান। পরিবর্তে তাদের পছন্দ কাফে, কারণ এখানকার আড্ডায় কেউ কাউকে খয়ের খা বানাতে পারে না, অর্থাৎ তোষামোদ করতে পারে না। অনেকটা পুরীর মন্দিরের মতো, যেখানে জাতপাতের বৈষম্য নেই, সকলেই ভ্রাতৃপ্রতিম, অর্থাৎ সকলেই ভাইয়ের মতো। 7 নম্বর প্রশ্ন, এবং সবচেয়ে বড় কথা, এই কথাটি কি ছিল? কাফেতে আড্ডা দেওয়ার সুবিধার কথা বলতে গিয়ে প্রাবন্ধিক উল্লেখ করেছেন যে কোনো কাফের আড্ডায় বাড়ির গিন্নি আড্ডাবাজরা কেন বাড়ি ফিরে যাচ্ছে না সে কথা কখনো সরাসরি, কখনো আভাসে ইঙ্গিতে জানিয়ে অকারণে অকালে আড্ডার গলায় ছুরি চালাতে পারেন না। 8 নম্বর প্রশ্ন, দুদিনেই অভ্যাস হয়ে যায়, কিসের কথা বলা হয়েছে লেখো। কায়রোর ক্যাফে দ্য নীলে কফির দাম পাত্র প্রতি মাত্র 6 পয়সা। রাবড়ির মতো ঘন কফি, কিন্তু কালো কফি। এই প্রসঙ্গেই লেখক বলেছেন যে ঘাবড়ানোর কিছু নেই, অল্প দিনের মধ্যেই বিষয়টা অভ্যাস হয়ে যায়। 9 নম্বর প্রশ্ন, তাতে করে কাফের গণতন্ত্র ক্ষুণ্ণ হতো না, কোন বিষয়ের দিকে এখানে ইঙ্গিত করা হয়েছে? কায়রোতে কাফে দ্য নীল এর আড্ডায় ছিল মার্কোস নামে এক গ্রিক।
ব্যবসায় লাভ হয়েছে বলে সে কফি খাইয়ে দিত সবাইকে, কিন্তু এটা তার আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা নয়, কারণ আড্ডার তর্কবিবাদ থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করে রাখত সে। ফলে তার দেওয়া কফি খেলে গণতন্ত্র ক্ষুণ্ণ হতো না। 10 নম্বর প্রশ্ন, এক থাপড়ায় ঝেড়ে ফেললেন আমার অঙ্গ থেকে। লেখক যে প্রসঙ্গে এই কথা বলেছেন তার নিজের ভাষায় লেখো। কায়রোর কাফের আড্ডার অন্যতম সদস্য জুর্নো লেখকের আরবি ভাষা জ্ঞানের প্রশংসা করেন। এর ফলে বিদেশি হিসাবে যে সংকোচ লেখকের মনের মধ্যে ছিল তা যেন দূর হয়ে যায়। এক মুহূর্তেই তার সমস্ত প্রবাস লাঞ্ছনার অবসান হয়। 11 নম্বর প্রশ্ন, দুম করে রমজান বে বললে কি বলেছিলেন? কায়রোতে কাফে দ্য নীলের আড্ডার অন্যতম সদস্য রমজান বে লেখককে বলেছিলেন যে তার মামা আগের বছর হজ করতে গিয়েছিলেন। সেখানে কয়েকজন ভারতীয়র সঙ্গে তার আলাপ হয়। তারা বিঙ্গালা বা বাঙিলা নামে কোনো এক প্রদেশের হবে। তারা 5 ওয়াক্ত নামাজ পড়ত আর বাকি সময় দিন রাত একটা চায়ের দোকানে বসে আড্ডা দিত। 12 নম্বর প্রশ্ন দেখো, তবে হ্যাঁ, চিলিমটা দেখে ভক্তি হলো। এই ভক্তির কারণ কি ছিল? কায়রোর কাফেতে হুকো দেখে লেখকের ভক্তি হয়নি, কিন্তু চিলিম তার মনোযোগ আকর্ষণ করে নেয়, কারণ সেটার চেহারা ছিল বেশ বড়। 1 পোয়া তামাক সেখানে হেসে খেলে তার ভেতরে রাখা যেত। 13 নম্বর, আর চাই কি? প্রাবন্ধিক কেন এই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার নিজের ভাষায় লেখো। কায়রো শহরের মানুষরা কাফেতে আড্ডা দিতে পছন্দ করে, তার কারণ সেখানে গৃহকর্তার গিন্নির তরফ থেকে দীর্ঘমেয়াদে চলা আড্ডা নিয়ে অসন্তোষ প্রকাশের কোনো সুযোগ নেই। ঘন্টার পর ঘন্টা খাওয়া দাওয়া করতে করতে জমজমাট আড্ডা হতো। বাড়ি ফেরার তাগিদ থাকতো না তাদের, গৃহিণীদের উপস্থিত হওয়ার সম্ভাবনা ছিল না। এই অনুকূল পরিবেশের কারণেই প্রাবন্ধিক উচ্ছ্বাস প্রকাশ করে বলেন যে আর চাই কি। 14 নম্বর প্রশ্ন, কায়রোবাসীদের সঙ্গে আড্ডার সম্পর্কে নিয়ে লেখক কি জানিয়েছেন? প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলীর মতে 90% কায়রোর অধিবাসী আড্ডা দিতে পছন্দ করেন এবং তার 10 আনা পরিমাণ অর্থাৎ সংখ্যাগরিষ্ঠই অর্ধেক জীবন কাটিয়ে দেয় কাফেতে বসে আড্ডা দিয়ে কায়রোবাসীরা। 15 নম্বর প্রশ্ন, আমাদের আড্ডা বস্তু কোথায় লেখকদের আড্ডার জায়গা ছিল? এখানকার কি বর্ণনা লেখক দিয়েছেন? প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী জানিয়েছেন যে কায়রো শহরে তাদের আড্ডা বস্তু কাফে দ্য নীল বা নীলনদ কাফেতে। সেখানে কফির দাম ছিল পাত্র পিছু 6 পয়সা এবং তা ছিল রাবড়ির মতো ঘন, কিন্তু তাতে দুধের কোনো ব্যাপার ছিল না। সকলেই কালো কফি খেত এবং যাদের অভ্যাস ছিল না তারাও অল্প দিনে অভ্যস্ত হয়ে যেত। 16 নম্বর প্রশ্ন, সোজা বাংলায় বলে যাতে উঠে গেলুম। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে লেখক কথা বলেছিলেন তার নিজের ভাষায় লেখো। কাফে দ্য নীলে নিয়মিত যাতায়াত করতে করতেই এক কোণায় প্রাবন্ধিক লক্ষ্য করেছিলেন বেশ কিছু আড্ডাবাজদের। লেখক যখন তাদের বোঝার চেষ্টা করেছিলেন তারাও সেই সময়ে লেখকের দিকে তাকিয়েছিলেন। এক ব্রহ্ম মুহূর্তে উভয় পক্ষের মধ্যে এই দৃষ্টি বিনিময় আড্ডাবাজদের মধ্যে লেখকের গ্রহণযোগ্যতাকে সুনিশ্চিত করেছিল, আর লেখক কৌতুক করে বলেছিলেন যে তার ফলে তিনি জাঁতে উঠে গিয়েছিলেন। 17 নম্বর প্রশ্ন, খাস আরবির বলেন আপনি। কে কাকে এ কথা বলেছিল? যাকে উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে তার মধ্যে এর কি প্রতিক্রিয়া হয়েছিল? কাফে দ্য নীল এর আড্ডার অন্যতম সদস্য জাতিতে ফরাসি এবং স্বভাবে কবি জুর্নো প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলীকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে। এই প্রশংসা শুনে লেখক আল্লাহকে স্মরণ করে বলেছিলেন যে 13 দিনের আরবি জ্ঞানকে যারা চমৎকার বলে তারা নিশ্চিতভাবেই খানদানি মানুষ। 18 নম্বর প্রশ্ন, এদের সাহায্য ছাড়া মিশর তথা দুনিয়ার বাদবাকি সরকারগুলো চলছে কি করে? মন্তব্যটির প্রেক্ষাপট উল্লেখ করো। কায়রোতে লেখকের বাড়ির পাশে ছিল সেমিরামিস কাফে। সেখানে আড্ডার সদস্যরা সকলেই ছিলেন সবজান্তা এবং মিশর ও দুনিয়ার সব গোপন ও গরম খবর তাদের কাছে থাকত, যা দেখে বাড়ি ফেরার সময় লেখক ভাবতে থাকতেন যে এদের সাহায্য ছাড়া পৃথিবীটা চলছে কিভাবে। 19 নম্বর প্রশ্ন, তারই নাম ইজিপশিয়ান সিগারেট। এর কি পরিচয় প্রাবন্ধিক দিয়েছেন লেখো। পৃথিবী বিখ্যাত গ্রিক তামাক
তুরস্কের মাধ্যমে মিশরে পৌঁছাতো, কারণ তুর্কি তখন গ্রিসের উপর আধিপত্য কায়েম করেছিল এবং মিশরও ছিল তুর্কির কবজায়। মিশরে আসার পর গ্রিক তামাকের নাম হয় ইজিপশিয়ান তামাক। এই তামাকের সঙ্গে মিশরের খাঁটি সুগন্ধি মিশিয়ে দক্ষ কারিগররা তৈরি করতেন ইজিপশিয়ান সিগারেট। 20 নম্বর প্রশ্ন, পাছে তামাকের গন্ধ এবং কিঞ্চিত স্বাদও নষ্ট হয়ে যায়। যে প্রসঙ্গে লেখক কথা বলেছেন তা নিজের ভাষায় লেখো। ইজিপশিয়ান সিগারেটের সুগন্ধকে রক্ষা করা ছিল খুব কঠিন বিষয়। মালবাহী জাহাজে মাল বোঝাই করা যে আধিকারিকের কাজ ছিল, তিনিও জানতেন যে জাহাজে কাঁচা তামাক বোঝাই করা থাকলে গন্ধওয়ালা অন্য কোনো জিনিস নেওয়া যাবে না। তামাকের গন্ধ ও স্বাদ বজায় রাখার এই প্রচেষ্টার কথা বলতে গিয়েই লেখক উল্লিখিত মন্তব্যটি করেছেন। 21 নম্বর প্রশ্ন, তার পিছনে রয়েছে গুরুতর রহস্যাবৃত ইন্দ্রজাল। যে বিষয়ে লেখক কথা বলেছেন তা আলোচনা করো। ইজিপশিয়ান সিগারেট তার সুগন্ধের জন্য পৃথিবী বিখ্যাত। তামাকের স্বাদ নষ্ট না করে সিগারেটকে খুশবুতে মজিয়ে তোলা অতীব কঠিন কর্ম। সে বিষয়ে বলতে গিয়ে লেখক উল্লিখিত মন্তব্যটি করেছেন। 22 নম্বর প্রশ্ন দেখো, মিশরীয়রাই একদিন সে কায়দা ভুলে মেরে দিয়েছিল। কিসের কথা বলা হয়েছে লেখো। কোন কৌশলে কিংবা কী উপকরণের সাহায্যে মিশরীয়রা তাদের মমিগুলোকে পচনের হাত থেকে রক্ষা করেছিল। একদিন মিশরীয়রা নিজেরাই সেই কায়দা ভুলে গিয়েছে বলে লেখক মন্তব্য করেছেন। 23 নম্বর প্রশ্ন, ছোকরা এসে আপনাকে সেলাম ঠুকবে। এই সেলাম ঠোকার কারণ কী ছিল? এই পরিপ্রেক্ষিতে লেখকের প্রতিক্রিয়াই বা কী ছিল? লেখককে এই সেলাম ঠোকা বুট পালিশ করানোর জন্য। লেখক সেই বুট পালিশ ছোকরাকে যেহেতু চিনতেন, তিনি তাকে বলেছিলেন যা যা, অর্থাৎ যার অর্থ হচ্ছে আচ্ছা ঠিক আছে পালিশ কর। 24 নম্বর, ভ্যাগাবন্ড হিসাবে আমার ঈষৎ বদনাম আছে। এই কারণে লেখককে কোন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল? দেশে বিদেশে ভ্রমণের বিপুল অভিজ্ঞতা থাকার কারণে ভ্যাগাবন্ড বা ভবঘুরে হিসেবে লেখকের কিছুটা পরিচিতি হয়ে গিয়েছিল। সেই কারণেই তাকে কেউ কেউ প্রশ্ন করতেন কোন দেশের রান্না সবথেকে ভালো, কেউ প্রশ্ন করতেন তুলনামূলক কাব্যচর্চার জন্য কোন বিশ্ববিদ্যালয় উপযুক্ত, আর যে প্রশ্নটি সবথেকে বেশি আসতো তা হলো কোন দেশের রমণীরা সবথেকে বেশি সুন্দরী হয়। 25 নম্বর প্রশ্ন, আর শীতকাল হলে তা পোয়া বারো। কেন লেখক কথা বলেছেন? শীতকালে কায়রো শহর একটি মনোরম স্থান। কায়রোতে বছরে অতি সামান্য বৃষ্টি হয়। সাহারার শুকনো হাওয়া নাকি যক্ষা রোগও সারিয়ে দেয়। পিরামিডের বাইরে বসে ফুর্তির ক্ষেত্রে কায়রো লাগামহীন। মসজিদ থেকে কবর পর্যন্ত কায়রো শহর সুন্দর। শীতকালে সেখানে না গরম না ঠান্ডা আবহাওয়া। সেই কারণে কায়রো শীতকালে ট্যুরিস্টদের ভূস্বর্গ হয়ে ওঠে। 26 নম্বর, তদুপরি মার্কিন লক্ষ্যপতিরাও আসেন নানা ধান্দায়। তাদের এই আসার ফলে কোন ঘটনা ঘটে? মার্কিন ধনকুবেরদের কায়রোতে আসার ফলে তাদের সন্ধানে আসেন গোটা পৃথিবীর ডাকসাইটে সুন্দরীরা। সেই সুন্দরীর সন্ধানে এখানে আসেন হলিউডের পরিচালকরা এবং তার সঙ্গে নিয়ে আসেন আরও অনেক সুন্দরীকে। 27 নম্বর প্রশ্ন, কারণ আপনি এখানে আসেন কালভেদ্রে কোন ঘটনার কথা বলা হয়েছে? আড্ডার শহর কায়রোতে নীলনদের ধারে কোনো এক কাফেতে ঠিক মাসে একদিন কিংবা দুদিন যান শহর থেকে মাইল তিনেক দূরের সেই কাফেতে গেলে তারা তাকে দুহাত তুলে অভ্যর্থনা করে, কারণ কালভেদ্রে সেখানে তার সাক্ষাৎ পাওয়া যায়। 28 নম্বর প্রশ্ন, কিন্তু তাতে করে কোনো ফায়দা উতরায় না। মন্তব্যটির প্রসঙ্গ আলোচনা করো। নীলনদের ধারে যে কাফেতে লেখক মাসে একদিন বা দুদিন যেতেন, সেখানে তাকে শুধু সাদর অভ্যর্থনাই করা হতো না, বিভিন্ন বিষয়ে তার মতামত চাওয়া হতো। গান্ধীর দেশের লোক হওয়ায় লেখক বারবার গান্ধীর সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগের কথা অস্বীকার করলেও তার বিবেচনার উপরে সকলেই ভরসা রাখতেন। এবার আলোচনা করব 3 মার্কের প্রশ্ন ও উত্তর। আমার তাতে আনন্দই হলো। এই আনন্দের কারণ কী ছিল? বাঙালির চরিত্রের সঙ্গে আড্ডার গভীর যোগ। এই কারণে আড্ডা নিয়ে বাংলায় অনেক ভালো লেখাও হয়েছে।
যা আড্ডাপ্রিয় সৈয়দ মুস্তফা আলীকে যথেষ্ট খুশি করেছে। কিন্তু ইংরেজিতে আড্ডা নিয়ে লেখা দেখে তিনি চমৎকৃত হয়েছেন এবং কৌতুক করে বলেছেন, চণ্ডীমণ্ডপের ভস্সাজ এবং জমিদার হাভেলির মৌলভী যেন হঠাৎ কোট পাতলুন কামিজ পরে গটগট করে স্টেটসম্যান অফিসে ঢুকলেন। আড্ডার ইংরেজি সংস্কৃতির দুনিয়ায় এই অনুপ্রবেশী লেখক অত্যন্ত আনন্দিত হয়েছেন। 2 নম্বর প্রশ্ন, কথাটা ঠিকও আবার ভুলও। কোন কথা কেন প্রাবন্ধিক এ কথা বলেছেন? বাঙালি আড্ডাবাজরা দাবি করেন যে বাংলার বাইরে নাকি আড্ডার চল নেই। এই কথা প্রসঙ্গে প্রাবন্ধিক উল্লিখিত মন্তব্যটি করেছেন। প্রাবন্ধিক মন্তব্য করেছেন যে একই মাছ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে প্রচলিত। সিন্ধু নদে যে মাছ ধরা পড়ে তার নাম পাল্লা, আবার নর্মদার স্রোতে ভরত শহরে যে মাছ ধরা পড়ে তার নাম মদার। গঙ্গা পদ্মা থেকে ধরা যে মাছ বাঙালিকে আকুল করে তোলে তার নাম ইলিশ, সেটাই আবার হিন্দি বলয়ে পৌঁছে হয়ে যায় হিলসা। একই মাছ কিন্তু দেশভেদে তার নাম আলাদা, রান্নার প্রকরণও আলাদা। বাঙালির মতো রসসিক্ত রান্নার দক্ষতা অবশ্যই তাদের ছিল না। একই কথা প্রযোজ্য আড্ডা সম্পর্কেও। আড্ডা বহু দেশে থাকলেও বাঙালিদের মতো তরিবধ করে অর্থাৎ আদব কায়দা করে রসিয়ে রসিয়ে আড্ডার মজা নিতে অন্যরা জানত না। 3 নম্বর প্রশ্ন, অপিচ ভুললে চলবে না। লেখক কি না ভোলার কথা বলেছেন? প্রসঙ্গটি উল্লেখের কারণ কি? প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী বলেছেন যে বাঙালি তার ইলিশের ব্যঞ্জন নিয়ে অহংকার করতে পারে, কিন্তু সিন্ধিরা সেই সর্ষে ইলিশ খেয়ে নাক সিটকান। তাদের মনে হয় যে বাঙালিরা একটা ভালো জিনিসকে নষ্ট করে দিয়েছে। আবার ভরজ এর মানুষেরা সিন্ধিদের রান্না খেয়ে কান্নাকাটি শুরু করে দেয়। প্রাবন্ধিক প্রসঙ্গটি উল্লেখ করেছেন একথা বোঝাতে যে রান্নার মতোই আড্ডা নিয়েও দেশভেদে মানুষের চিন্তার পার্থক্য থাকবে এবং প্রত্যেকেই নিজের আড্ডাকে শ্রেষ্ঠ বলে মনে করবে। 4 নম্বর প্রশ্ন, একমাত্র তারাই নাকি আড্ডা দিতে জানেন। কারা এই দাবি করেন? তাদের আড্ডার বিশেষত্ব কী? মিশরের কায়রো শহরের যারা আড্ডাবাজ তারা দাবি করেন যে তারাই যথার্থ আড্ডা দিতে জানেন। কায়রোর আড্ডার বিশেষত্ব হলো তাদের আড্ডা কখনোই কারোর বাড়িতে বসে না, কারণ এখানকার আড্ডাবাজরা মনে করেন যে এতে আড্ডার নিরপেক্ষতা কিংবা গণতন্ত্র লোপ পাবে। কারণ যার বাড়িতে আড্ডা বসে তিনি সকলকে আপ্যায়ন করেন, তাই সকলেই তাকে একটু বেশি তোয়াজ করে। সেই কারণে মিশরীয়রা আড্ডার উপযুক্ত জায়গা হিসাবে কাফেকেই পছন্দ করে। 5 নম্বর প্রশ্ন, হরেক জাতের চিড়িয়া সে আড্ডায় হরবকত মৌজুদ থাকতো। কোন আড্ডার কথা বলা হয়েছে? হরেক জাতের চিড়িয়া বলতে লেখক এখানে কি বুঝিয়েছেন তা আলোচনা করো। কায়রো শহরে লেখকরা কাফে দ্য নীল নামে যে কাফেতে আড্ডা দিতেন, এখানে সেই আড্ডার কথা বলা হয়েছে। কাফে দ্য নীল এর আড্ডায় বহু বিচিত্র মানুষের সমাবেশ ঘটত, যেমন রমজান বে আর সাজ্জাদ এফেন্দি নামে দুজন ছিলেন খাঁটি মিশরীয় মুসলমান, ওয়াহাব আতিয়া ছিলেন খ্রিস্টান মিশরীয়, জুর্নো ছিলেন ফরাসি, আর মার্কোস ছিলেন জাতিতে গ্রিক এবং 2500 বছর ধরে মিশরের অধিবাসী। এই আড্ডাতেই বাংলাদেশের চণ্ডীমণ্ডপ এবং জমিদার হাভেলির আড্ডার প্রতিভু হিসাবে হাজির ছিলেন লেখক সৈয়দ মুস্তফা আলীও। 6 নম্বর প্রশ্ন, অতি উত্তম আরবি কবিতা লিখে। কার কথা বলা হয়েছে? কবিতায় তার কোন পরিচয় প্রাবন্ধিক দিয়েছেন? উল্লিখিত অংশে কাফে দ্য নীল এর আড্ডায় আগত জনৈক ফরাসি জুর্নোর কথা বলা হয়েছে। জুর্নো ছিলেন জাতিতে ফরাসি, কবিতা লিখতেন আরবিতে। সেই কবিতার বক্তব্য হচ্ছে, তলোয়ার চালিয়ে 2.5 ডজন বেদুইনকে ঘায়েল করে প্রিয়তমাকে উটের উপর তুলে সে মরুভূমির দিক দিগন্তে বিলীন হয়ে যাচ্ছে। সৈয়দ মুস্তফা আলী কৌতুক করে বলেছেন যে আড্ডার সকলেই জানতেন জুর্নো মরুভূমি দেখেছে শুধু পিরামিডে বেড়াতে গিয়ে, এবং তাও জীবনে মাত্র একবার। উট কখনোও সে চড়েনি, কারণ ট্রামের ঝাঁকুনিতেই তার বমি হয়ে যায়, আর তলোয়ার সে জীবনে কখনোই ধরেনি। তারপরে দেখো 7 নম্বর, এমন সময় হঠাৎ খেয়াল গেল। কোথায় এবং কেন লেখকের এই মনোযোগ গিয়েছিল? লেখকের মনোযোগ গিয়েছিল ক্যাফে দ্য নীল এর কোণের আড্ডাটির দিকে।
বিদেশে থাকাকালীন যখন চারপাশের মানুষজনের সঙ্গে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী খুব একটা পরিচিত হননি, ছন্নছাড়ার মতোই ঘুরে বেড়াতেন যেখানে সেখানে, এবং দেশভ্রমণ যে কতটা পীড়াদায়ক তা নিয়ে যখন একটা বই লেখার জন্য চিন্তাভাবনা শুরু করেছেন, সেই সময় কাফেতে প্রতিদিন তার সকাল সন্ধ্যায় যাতায়াত চলত। এই যাতায়াতের সূত্রেই কাফের কোণের আড্ডাটির দিকে তার নজর যায়। তিনি বোঝেন যে ওখানে উপস্থিত মানুষগুলো কফি পান একটি গৌণ ব্যাপার, আসল উদ্দেশ্য বা আসলে তারা আড্ডাবাজ। নিজে যেহেতু আড্ডাপ্রিয় ছিলেন, স্বাভাবিকভাবেই কোণের সেই আড্ডাটি প্রাবন্ধিকের দৃষ্টি আকর্ষণ করে। ৮ নম্বর প্রশ্ন দেখো, মহালগণের বর্ণনা আমি আর কি দেব। মহালগণ কি, তার যে বর্ণনা শেষ পর্যন্ত প্রাবন্ধিক দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। উল্লিখিত অংশে মহালগণ বলতেই ক্যাফে দ্য নীলের মিশরীয় আড্ডাবাজদের সঙ্গে লেখকের মিলবার মুহূর্তটির কথা বলা হয়েছে। বাড়ির নিতান্ত কাছে হওয়ায় সকাল সন্ধ্যা প্রতিদিন কাফেতে যাওয়া আসা করতে করতেই লেখকের নজর যায় কাফের কোণের আড্ডাটির দিকে, আর হঠাৎই সেই আড্ডারত মানুষগুলিরও নজর পড়ে যায় প্রাবন্ধিকের দিকে। প্রাবন্ধিক কৌতুক করে বলেছেন, শ্রীহরি যেমন শ্রী রাধাতে, ইউসুফ যেমন জুলেখাতে, লায়লা যেমন মজনুতে, ত্রিস্থান যেমন ইজলদেতে চার চোখের বিনিময় হয়েছিল, সেই ব্যাকুলতা, গভীর তৃষ্ণা এবং ভবিষ্যতের প্রগাঢ় সুখস্বপ্ন তাদের দৃষ্টি বিনিময়েও হয়েছিল। ৯ নম্বর প্রশ্ন, তত্ত্বটা হৃদয়ঙ্গম হলো সেই ব্রাহ্ম মুহূর্তে। কোন তত্ত্ব, কিভাবে তা প্রাবন্ধিকের হৃদয়ঙ্গম হয়েছিল লেখো। জনৈক ফরাসি কবি বলেছিলেন যে প্রেমের সবথেকে মহান দিবস সেদিন যেদিন তিনি প্রথম তার প্রেমিকাকে ভালোবাসার কথা বলেছিলেন। শ্রীহরি যখন শ্রীরাধার সঙ্গে, ইউসুফ জুলেখার সঙ্গে, লায়লা মজনুর সঙ্গে, ত্রিস্থান ইজলদেতের সঙ্গে চার চোখের দৃষ্টি বিনিময় করেছিল, তার মধ্যে ধরা পড়েছিল ব্যাকুলতা, গভীর তৃষ্ণা এবং ভবিষ্যতের প্রগাঢ় সুখস্বপ্ন। এই একই অনুভূতি লেখক উপলব্ধি করেছিলেন ক্যাফে দ্য নীলের আড্ডাবাজদের সঙ্গে তার দৃষ্টি বিনিময় মুহূর্তে, যা লেখকের মনে হয়েছিল এক ব্রহ্ম মুহূর্ত। আড্ডাবাজদের মিলনের সেই মহামুহূর্তেই লেখক যেন উপলব্ধি করতে পেরেছিলেন ফরাসি কবির লেখা তত্ত্বটি। ১০ নম্বর প্রশ্ন, ভাবখানা ভুল লোককে বাছা হয়নি, কারা কেন এরকম ভেবেছিল। কাফেতে আড্ডাবাজ যে মানুষরা লেখককে দেখে নীরবে তাদের দলভুক্ত করেছিলেন, তাদের কথাই এখানে বলা হয়েছে। আড্ডার মানুষদের দৃষ্টিতে নিজের গ্রহণযোগ্যতা উপলব্ধি করে গর্বিত লেখক কফির অর্ডার দিয়েছিলেন, এবং সেই সময় আড্ডার সদস্যরা একে অন্যের দিকে তাকিয়ে সন্তুষ্টির মৃদু হাসি হাসতে থাকেন। তাদের অভিব্যক্তি দেখে মনে হয় তারা ঠিক লোককেই তাদের দলভুক্ত করেছেন। ১১ নম্বর প্রশ্ন, কাফের ছোকরাটা পর্যন্ত ব্যাপারটা বুঝে গেছে। ছোকরা বলতে কাকে বোঝানো হয়েছে, সে কিভাবে বুঝে গিয়েছিল। ক্যাফে দ্য নীলের কফি পরিবেশক ছেলেটির কথা বলা হয়েছে। আড্ডাবাজ লোকেরা যে উপযুক্ত ব্যক্তিকেই তাদের দলে মনোনীত করেছে সেটা সে বুঝে নিয়েছিল, এবং সেই জন্য কফি পরিবেশনের সময় লেখক যে ভালো টিপস দেন সে কথা বলে আড্ডার সকলের সামনে লেখকের পক্ষে বাতাবরণ তৈরির চেষ্টা করেছিল। ১২ নম্বর প্রশ্ন দেখো, করজোড়ে বললুম, কখন লেখককে এরকম প্রতিক্রিয়া জানাতে দেখা যায়, তিনি কি বলেছিলেন। কাফের আড্ডার ফরাসি সঙ্গী জুর্নো যখন লেখকের আরবি ভাষায় দখলের প্রশংসা করেন, তখনই মাত্র ১৩ দিনের সীমিত আরবি জ্ঞানে সমৃদ্ধ লেখক লজ্জিত হয়ে উক্ত প্রতিক্রিয়া জানিয়েছিলেন। লেখক বলেছিলেন যে ভারতবর্ষের নীতি হলো সত্য বলবে, প্রিয় বলবে, কিন্তু অপ্রিয় সত্য বলবে না। আর মিশরের নীতি সেখানে আরও এক কদম এগিয়ে, সেখানে প্রিয় অসত্যও বলা যেতে পারে। ১৩ নম্বর প্রশ্ন, উৎসাহে উত্তেজনায় ফেটে গিয়ে চৌচির হয়ে আমি শুধালাম। প্রাবন্ধিকের এই উৎসাহ উত্তেজনায় ফেটে পড়ার কারণ কী ছিল। কাফে দ্য নীলের আড্ডার অন্যতম সদস্য রমজান বে একদিন বলেছিল যে তার মামা হজ করতে গিয়েছিল আগের বছর। সেখানে কয়েকজন ভারতীয়দের সঙ্গে তার আলাপ হয়। তারা নাকি ৫ ওয়াক্ত নামাজ পড়তো আর বাদবাকি সময় গোটা দিন রাত এক চায়ের দোকানে বসে আড্ডা দিত। তারা যে প্রদেশের মানুষ ছিল তার নাম রমজান অনভ্যস্তভাবে উচ্চারণ করেছিল বেঙ্গালা,
কি বাঙিলা ইত্যাদি। এই কথার সূত্র ধরেই প্রাবন্ধিক উৎসাহিত এবং উত্তেজিত হয়ে পড়েন, কারণ তিনি উপলব্ধি করেন যে আসলে প্রদেশটির নাম হচ্ছে বাংলা। 14 নম্বর প্রশ্ন দেখো, আমি চোখ বন্ধ করে ভাবলুম। লেখক চোখ বন্ধ করে কি ভেবেছিলেন? নিজের ভাষায় লেখো। কায়রোর কাফেতে প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী আড্ডার নিয়মিত সদস্য রমজান বেয়ের কাছে শুনেছিলেন তার মামার এক অভিজ্ঞতার কাহিনী। কিছু ভারতীয় মক্কায় হজ করতে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার বাইরে বাকি সময়টা চায়ের দোকানে আড্ডা দিয়ে কাটাতো। রমজানের কথার সূত্রে প্রাবন্ধিক যখন আবিষ্কার করেন যে সেই লোকগুলি আসলে বাঙালি, তখন তার মধ্যে অদ্ভুত উৎসাহ এবং উত্তেজনা তৈরি হয়। তারপরে নিজেই নিজের সেই উপলব্ধির বিশ্লেষণে ভাবেন যে রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ, নজরুল বাঙালি, কিন্তু তাদের নিয়ে কোনোদিন তিনি এত গর্ব অনুভব করেননি। অথচ মক্কা শহরে যারা আড্ডাবাজ হিসেবে প্রতিষ্ঠা পেলেন, শ্রীহট্ট, নোয়াখালী, চট্টগ্রাম বা কাছাড়ের খালাসি এবং খিদিরপুরের আড্ডা মারতে শেখা সেই মানুষগুলো হেলায় মক্কা করিলা জয়, এই সাফল্যেই তিনি নিজেকে গর্বিত ভাবতে থাকেন। 15 নম্বর প্রশ্ন দেখো, তার কানে কিছু যাচ্ছিল কিনা জানি না, কার কথা বলা হয়েছে, তার সম্পর্কে প্রাবন্ধিক কী ভেবেছিলেন? কাফে দ্য নীল এর আড্ডার গ্রিক সদস্য মার্কোস সম্পর্কে প্রাবন্ধিকের উল্লেখিত ভাবনাটি হয়েছিল। আড্ডার সদস্যরা যখন গল্পগুজবে ব্যস্ত, সেই সময় নবাগত সদস্য হিসাবে লেখক দেখেছিলেন যে মার্কোস অনেকটাই ভাবলেশহীন। একবার মাত্র সালাম আলাইক বলে অভ্যর্থনা জানিয়ে তিনি খবরের কাগজে ডুব দিয়ে রয়েছেন। লেখক ভেবেছিলেন যে ও মনে হয় রাশভারী বা গম্ভীর লোক, তাই হয়তো তিনি ভাবছেন যে নতুন সদস্যকে জামাইয়ের মতো কাঁধে তুলে ধেই ধেই করে নাচতে হবে, সে কথা আড্ডার সংবিধানে লেখা নেই। 16 নম্বর প্রশ্ন, স্বপ্ন নু মায়ানু মতিভ্রমণু কথাটির অর্থ কি? কোন প্রসঙ্গে লেখক কথাটি বলেছেন? স্বপ্ন নু মায়ানু মতিভ্রমণু কথাটির অর্থ স্বপ্ন নয়, মায়া নয়, মতিভ্রম নয়। কাফে দ্য নীলের আড্ডার অন্যতম সদস্য গ্রিক মার্কোস ইঙ্গিতে কাউন্টারের পিছনে দাঁড়িয়ে থাকা কাফের মালিকদের কাছে শ্যাম্পেন চাইছিলেন। লেখক বিস্ময়ের সঙ্গে যখন বলেন যে এই দোকানে মদ বিক্রি করা লাইসেন্স নেই, মার্কোস তার উত্তরে দেন যে কাফের পিছনে ড্রয়িং রুমে আফিম, কোকেইন, হেরোইন, হাসিস সব কিছু পাওয়া যায়। একই সঙ্গে তিনি কফি পরিবেশনকারী ছেলেটিকে তামাক সাজাতে বলেন। এতে লেখকের বিস্ময় আরও বেড়ে যায়। তার মনে হয় যে তিনি যা দেখছেন তা স্বপ্ন, মায়া কিংবা মতিভ্রম কোনোটাই নয় তো। তারপরে 17 নম্বর প্রশ্ন দেখো, কায়রোতে তামাক, কোন প্রসঙ্গে বক্তা এ বিষয়ে প্রকাশ করেছেন? কায়রোতে তামাক সজ্জার যে বর্ণনা প্রাবন্ধিক দিয়েছেন তার নিজের ভাষায় লেখো। উত্তর দেখো, কায়রোর কাফেতে আড্ডার গ্রিক সদস্য মার্কোস কফি পরিবেশনকারী ছেলেটিকে তামাক সাজার কথা বলেছিলেন। সেই কথা শুনেই প্রাবন্ধিক বিস্ময় প্রকাশ করেছেন। সেখানে তামাক সাজা ছিল এক রাজকীয় আয়োজন, ফার্সি হুকো, কিন্তু তাতে হনুমানের ল্যাজের মতো 3.5 কেজি দরবারি নল নেই। লেখকের কথায় সমস্ত জিনিসটার গঠন কেমন যেন ভোঁতা ভোঁতা, একটু গ্রাম্য প্রকৃতির, তবে চিলিমটা ছিল বেশ বড় আকৃতির। 1 পো পরিমাণ তামাক হেসে খেলে তার ভিতর দেওয়া যেতে পারে। সঙ্গে তাওয়াও ছিল, তবে সবথেকে যেটা উল্লেখযোগ্য ছিল তা হলো তামাকের খুশবু। বহুদিন পরেও তা লেখকের নাকে লেগেছিল। 18 নম্বর প্রশ্ন, মিশরীয়রাও ঠিক সেই রকম সুগন্ধ তত্ত্ব সম্পূর্ণ ভুলে যায়নি। ঠিক সেই রকম বলতে কি বোঝানো হয়েছে? মিশরীয়দের এই ভুলে না যাওয়ার নিদর্শন কি? রসায়নবিদ্যার ভারতীয় যে দক্ষতা ছিল, পাঠান এবং মোগল যুগে তার অবলুপ্তি ঘটলেও ভারতবাসী তা সম্পূর্ণ বিস্মিত হয়নি বা ভুলে যায়নি। তার প্রমাণ আজও ভারতীয়দের মকরধ্বজ, চ্যবনপ্রাশ বানাতে পারে। ঠিক সেই রকম বলতে গিয়ে এই বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে। মিশরীয়রা যে তাদের সুগন্ধ তত্ত্ব ভুলে যায়নি তার বড় প্রমাণ হচ্ছে ইজিপশিয়ান সিগারেট, যেখানে তামাকের সঙ্গে খুশবু যোগ করেও তামাকের স্বাদটাকে তারা হুবহু বজায় রাখতে পারে। 19 নম্বর প্রশ্ন, তখন রাস্তার লোক পর্যন্ত উন্নাসিক হয়ে থমকে দাঁড়ায়। কেন মানুষদের মধ্যে এরকম প্রতিক্রিয়া হয়? নিজের ভাষায় লেখো। যখন কোনো দক্ষ তামাক কদরদারদের তত্ত্বাবধানে কায়রোর কাফেতে তামাক সাজা হয়, তারপরে সেই সমজদার তামাকের নীলাভ ধোঁয়াটি তার নাকের ভেতর দিয়ে ছাড়তে থাকেন, আর নীলনদের মন্দমধুর ঠান্ডা হাওয়া সেই ধোঁয়ার সঙ্গে রসকেলি করে তাকে ছিন্ন ভিন্ন করে কাফের সর্বত্র সেই সুগন্ধ ছাড়িয়ে দেয়।
সেই সুবাসের স্বাদ পেয়ে রাস্তার মানুষেরা কাজ ভুলে উন্নাসিক হয়ে থমকে দাঁড়ায়, আর আসক্ত সিগারেটখোর বা পাইকারি সিগারেটখোর সকলেই বুকের ওপর হাত রেখে আসমানের দিকে তাকিয়ে পরমেশ্বরকে ধন্যবাদ দেয় সেই অপার্থিব সুবাসের স্বাদ নিতে পারার জন্য। 20 নম্বর প্রশ্ন দেখো, তাহলে পাপ করে নরকে যেত কোন মূর্খ? লেখকের মন্তব্যটির পরিপ্রেক্ষিত আলোচনা করো। লেখক ইজিপশিয়ান সিগারেটের খুশবুতে মুগ্ধ ছিলেন। ঠিক যেমন বেহেশতের বর্ণনায় ইলিশের উল্লেখ নেই বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে সেখানে যাওয়ার ইচ্ছা তিনি ত্যাগ করেছিলেন, সেভাবেই বেহেশতের বর্ণনায় তামাকের উল্লেখ না থাকায় লেখক অখুশি হয়েছেন, কারণ তার মনে হয়েছে যে এই উল্লেখটুকু থাকলে মানুষেরা পাপ করে আর নরকে যেত না, তারা সকলেই স্বর্গগামী হওয়ার চেষ্টা করত। 21 নম্বর প্রশ্ন, কেতার দুরস্ত করে রাখতে ভালোবাসে। কে কি কেতার দুরস্ত করে রাখতে ভালোবাসে? এই প্রসঙ্গে বিভিন্ন জাতির যেসব বৈশিষ্ট্যের লেখক উল্লেখ করেছেন সেগুলি নিজের ভাষায় লেখো। বাঙালি তার চুলকে কেতার দুরস্ত করে রাখতে ভালোবাসে। কাবুলি অর্থাৎ আফগানিস্তানের বাসিন্দারা সুযোগ পেলেই তাদের জুতোয় পেরেক ঠুকে নেয়। ইংরেজরা সুযোগ পেলেই আয়নার সামনে টাইয়ের অবস্থান দেখে নেয়। পাঠানরা তাদের শিরাভরণ নিয়ে ব্যস্ত হয়ে থাকে। আর মিশরীয়দের চরম দুর্বলতা তাদের জুতো জোড়াকে পালিশ করে রাখার জন্য। বাঙালিদের সঙ্গেই অন্যান্য নানান জাতির এরকম অদ্ভুত সব বৈশিষ্ট্যের কথা লেখক উল্লেখ করেছেন। 22 নম্বর প্রশ্ন দেখো, জানি আজ আপনি দরাজ হাতে বকশিস দেবেন না, কে জানে কী কারণে তার এরকম মনে হয়েছে? উল্লেখিত অংশে কাফের ওয়েটারের কথা বলা হয়েছে। ওয়েটার কাফের আড্ডায় কোনো নিয়মিত সদস্যদের কাছে তার পছন্দের কফি এনে হাজির করেছিল, কিন্তু সেই ব্যক্তি তার কাছে জানতে চেয়েছিল যে কোনো চিঠিপত্র অথবা ফোন আছে কি না। দুই ক্ষেত্রে ওয়েটারের উত্তর ছিল নেতিবাচক। গৃহিণীর ভয়ে ওই ব্যক্তি তার প্রিয়তমাকে এই কাফের ঠিকানা দিয়েছিলেন। আশা ছিল চিঠি আসবে অথবা ফোন আসবে। সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় আড্ডার সদস্য ব্যক্তিটির কাছ থেকে বকশিস পাওয়া যাবে না, সেই বিষয়ে ওয়েটার নিশ্চিত হয়ে গিয়েছিল। 23 নম্বর প্রশ্ন, রমজান বে আরও উদাস সুরে বলবে, কি বলবে? তাতে শ্রোতার প্রতিক্রিয়া কী ছিল? কাফের ওয়েটারের কাছে চিঠি আসার খবর না পেয়ে কাফের আড্ডার কোনো ব্যক্তি চঞ্চল হয়ে যখন নিজেই চিঠি লিখতে বসে এবং ঘণ্টাখানেকের গভীর মনোযোগে একটি প্রেমপত্র লিখে সেটি ওয়েটারকে ডাকে ফেলতে বলে, সেই সময়ই রমজান বে জানতে চায় যে চিঠিটা কাকে লেখা হয়েছে। পূর্ব ঘটনা তার জানা থাকা সত্ত্বেও যখন সে এরকম অজ্ঞতার ভান করে তাতে লেখক ক্ষুব্ধ হন এবং বলেন, তাতে তোমার কি? প্রত্যুত্তরে উদাসীনভাবে রমজান বলে যে তাতে তার কিছু নয়। সকালে বিলকিসের সঙ্গে তার দেখা হয়েছে এবং সে লেখককে বলে দিতে বলেছে যেন 11:30টায় ফামিনা সিনেমার গেটে তার সঙ্গে দেখা করে। এতে পত্রদাতা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং রমজানকে উদ্দেশ্য করে বলেন যে সে আগে সেটা বলেনি কেন। আজকের ভিডিওতে 2 এবং 3 মার্কের কোশ্চেন দেওয়া হলো। এর পরের ভিডিওতে আমি 5 মার্কের কোশ্চেন নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করা হলো।